এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। একটা বাড়ির সামনে দাঁড়িয়ে ঠিকানাটা ভালো করে দেখে নিল মেঘলা। বাড়ি দেখে তো বেশ বড়লোক মনে হচ্ছে। শুধু মনটা ছোট। চলো যাওয়া যাক। ছোঁয়া থেমে বলে উঠল, বাই চান্স মহুয়াকে দেখে ওই লোক চিনে ফেললো, তারপর কি হবে? কিছু হবে না, শুধু নিজের মুখ বন্ধ রাখ। আর মহুয়া, মাস্ক পরে নাও। আগে ওই লোকের কথা মাথায় আসলে বোরখা পরে আসতাম, যদি চিনে ফেলে। চিনে ফেললে আর কি, কাজী ডেকে জোর করে বিয়ে করে নেবে। এই শেষ বয়সে দুপাশে দুই সুন্দরী বউ, বাহ বাহ, বুড়ার তো চান কপাল। ছোঁয়ার কথা শুনে মহুয়া রেগে তাকালো। পর মুহূর্তে সবাই আবার একসাথে হেসে উঠল। দারোয়ান প্রথমত ঢুকতে দিতে চায়নি, মিমের কাজিন বলে অনেক বুঝিয়ে শুনিয়ে ঢুকলো। বিশাল বড় বাড়ি, দুই পাশে কি সুন্দর ফুলের বাগান, মাঝে বাড়িতে প্রবেশ করার রাস্তা। মহুয়া সুন্দরী, তুই তো এই বাড়িতে রানী হয়ে থাকতি রে, কি সুন্দর। ছোঁয়া, তোমাদের বাড়িটা এটার থেকেও বেশি সুন্দর। কচু, এত সুন্দর ফুল বাগান তো নেই। এক পাশে ফুল বাগান আর এখানে দুপাশে। ঠিক আছে ছোঁয়া, দেখি এ বাড়িতে আর একটা সুগার ড্যাডি পাই কিনা। পেলে তোকে আজকে এ বাড়ির রানী বানিয়ে দিয়ে যাব। ছি ভাবি, তুমি তো বাড়ি দেখে আফসোস করতেছ। ছোঁয়া মুখ ঢেকে অন্যদিকে তাকিয়ে বলল, কিউট হ্যান্ডসাম ছেলে থাকলে নিষেধ করতাম না। তাহলে আমার দেবরের কি হবে শুনি? এরপর ছাড় এখন সবকিছু, নিজেদের কাজ শেষ করি আগে। বাড়ির মেইন দরজা খোলা, তিনজন একসাথে ড্রয়িং রুমে প্রবেশ করতে একটা প্লেট এসে পড়লো মহুয়ার কপালে। ব্যথায় আহ বলে কপাল চেপে ধরলো মহুয়া। ছোঁয়া মেঘলা অবাক হয়ে সামনে তাকালো। বাড়ির সব লোক ওদের দিকেই তাকিয়ে আছে, কাজের লোকেরা ভয় কাঁপছে। মেঘলা এসে মহুয়ার কপাল দেখলো অনেকটা ফুলে গেছে রাগে। সামনে তাকিয়ে কিছু বলার আগেই একজন মধ্যবয়স্ক লোক বলে উঠে, মেয়েটাকে সোফায় বসিয়ে কপালে পানি দাও। মিম দৌড়ে ওদের সামনে এসে পড়ল, সোফায় বসুন, আমি পানি নিয়ে আসছি। মহুয়া স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মিমের মুখের দিকে। মুখ থেকে সব কথা যেন হারিয়ে ফেলেছে। মিমের শরীরে দামি শাড়ি গহনা, মুখে কালচে অসংখ্য দাগ, ঠোঁটের নিচে রক্ত জমাট বেঁধে আছে। দামি শাড়ি গহনা কি সুখ আনতে পারে? টাকা পয়সা কি মনের শান্তি আনতে পারে? এই বিশাল বড় বাড়ি কি জীবনে আনন্দ দিতে পারে? মিম দৌড়ে পানি এনে দিতে চাইলে মহুয়া থামিয়ে বলল, আমি ঠিক আছি। কণ্ঠ শুনে মিমের হাত থেকে গ্লাস নিচে পড়ে গেল। এতক্ষণ কষ্টে আটকে রাখা জল গাল বেয়ে গড়িয়ে পড়ল। এইটা কি করলেন আপনি? অন্যের জিনিস ভাঙতে তো গায়ে লাগবে না? জানেন এই গ্লাসের দাম কত? আপনার মতো 10টা মেয়েকে বিক্রি করলেও একটা গ্লাসের দাম আসবে না। মেঘলা টেবিলে বসে ফুঁসতে ফুঁসতে রেগে কথাগুলো বলা ছেলেটার দিকে তাকালো। এগুলো কেমন আচরণ? মেঘলা চুপ করে পরিস্থিতি বুঝতে চাইল। আসলে এতক্ষণ এখানে হচ্ছিল কি? কে প্লেট ছুঁড়ে মারল? মাহিন, তুমি দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। বাইরে মানুষের সামনে এগুলো কেমন আচরণ? প্লিজ আপনি চুপ থাকেন, আর আপনার বউকে বলে দিবেন আমার সামনে যেন কখনো না আসে। এই মহিলার হাতে রান্না আমি খাবো ভাবলেন কিভাবে দাদু? উনি হাজার চেষ্টা করলেও আমার মায়ের জায়গাটা নিতে পারবে না। মধ্যবয়স্ক লোকটা বলে উঠল, আপনারা কে? আমরা মিমের কাজিন। লোকটা হঠাৎ রেগে গেল। এদের ভেতরে আসার জায়গা কে দিয়েছে? দারোয়ান কোথায়? আসতে দাদা ভাই, আমরা শুধু একটু দেখা করেই চলে যাব। মিম ভয়ে লোকটার দিকে তাকিয়ে বলে উঠল, আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। মিম কিছু জানে না, আমরা ওর সাথে যোগাযোগ না করেই এসেছি। কেন আমার বোনকে আমি দেখতে আসতে পারি না? তুমি কে? আমি মিমের বোন। পালিয়ে যাওয়া মেয়েটা। মহুয়া চুপ করে রইল। যত সব ছোট লোকের কাজ কারবার। মহুয়া দাঁড়িয়ে মিমের হাত ধরে বলে উঠল, এই মুহূর্তে আমি নিজের সাথে মিমকে নিয়ে যাচ্ছি, পারলে কেউ আটকে দেখা। লোকটা রেগে মহুয়ার হাত থেকে মিমের হাত ছাড়ানোর জন্য হাত বাড়াতে মেঘলা লোকটার হাত শক্ত করে ধরে ফেলল।
মাহিন বসে বসে তাদের ড্রামা দেখছে। ওপর থেকে একটা মেয়ে চিৎকার চেঁচামেচি করে নামছে আর মিমের নাম নিয়ে গালি দিচ্ছে। আব্বু আপনি এখানে, আর আমি আমার ড্রেসটা খুঁজে পাচ্ছি না। আপনার বউ কোথায় রেখেছে? ঠিকভাবে কথা বলো, তোমার আম্মু হয়। লোকটা দারোয়ানকে কল দিয়ে বলল জলদি এদের বের করে দিতে। মেঘলা ব্যাগ থেকে নিজের আইডি কার্ড বের করে দেখালো, সাথে সাথে লোকটা চুপ হয়ে গেল। আমি একজন সিআইডি অফিসার, বেশি বাড়াবাড়ি করলে। লোকটার মেয়ে রেগে বলে উঠল। ছোঁয়া এখানে হচ্ছেটা কি? মেয়েটার দিকে তাকিয়ে বলল। আপনার ড্রেস আপ নিয়ে আলোচনা চলছে। মহুয়া মিমের হাত ধরে বাড়ি থেকে বের হওয়ার সময় মাহিন ছেলেটা পেছন থেকে ডাক দিল। মহুয়া মাস্কটা খোলেন। ফ্রুকুচকে তাকাতে ছেলেটা নিজের পকেট থেকে মানিব্যাগ বের করে এটার ভেতর থেকে একটা ছবি বের করে মহুয়ার সামনে রেখে বলল। এটা আপনি? মহুয়া অবাক হয়ে বলল। মহুয়া আপনার মানিব্যাগে এই ছবি? আপনার? রেগে ছবিটা হাতে নিয়ে ছিঁড়ে ফেলল। মাহিন হেসে বলে উঠল। আরও আছে, মাস্ক খুলতে বলেছিলাম না হয়। এখান থেকেই মহিলা যাবে, আপনি বের হতে পারবেন না। দেখা যাক কে বের হয় আর কে না হয়। ছোঁয়া মেঘলা বের হয়ে এসে বলল। চলো। আপনারা সবাই বের হন, শুধু এই মেয়ে থাকবে। মেঘলা ছেলেটার দিকে ভালো করে তাকালো। বয়স কত হবে? 25। মিমের থেকেও বড়। আর এই ছেলের মা নাকি 17 বছরের একটা বাচ্চা মেয়ে। টাকা থাকলে সবই সম্ভব। কি আজব আরেক ঝামেলা। মহুয়ার রাগে ইচ্ছে করলো ছেলেটার চোখের সাথে সাথে হাত পা ভেঙে দিতে। ছেলেটা হেসে বলে উঠল। আচ্ছা, এই মহিলাকে নিয়ে যাচ্ছেন, আর কখনো যেন এই বাড়িতে না দেখি। আর আপনার সাথে খুব জলদি দেখা হচ্ছে। ছোঁয়া গেট থেকে বের হয়ে বলে উঠল। বাপ বেটার সব গাঁজাখোর, তাকানোর কথা বলার স্টাইল দেখলেই গা জ্বলে ওঠে। মিমকে দেখেই ওর আম্মু জড়িয়ে ধরলেন বুকের সাথে। মিমও মাকে দেখে কান্না শুরু করলো, যেন কত বছর পর মা মেয়ের মুখ দেখছে। মেঘলা বলল খুব জলদি সব ঝামেলা শেষ হয়ে যাবে। মিমের ডিভোর্স করিয়ে কলেজে ভর্তি করিয়ে দিবে। এত জলদি উনি ছাড়বে না, এত সহজে নয়। এই বিষয়ে তোমার ভাবতে হবে না। তোমার পুরো জীবন সামনে পড়ে আছে, উঠে নিজের পায়ে দাঁড়াও, আমি সব ঠিক করে দিব। নিজে শক্ত হও। এই রাতটা থেকে পরের দিন সকালে নিজেদের শহরে চলে গেল ছোঁয়া মেঘলা। মিম আগের সব অন্যায়ের জন্য ক্ষমা চাইল মহুয়ার কাছে। দিন গিয়ে রাত নেমেছে, রাত গিয়ে দিন। দেখতে দেখতে 15 দিন চলে গেল। সকাল থেকেই বাড়ির সাজগোজ শুরু হলো। মহুয়া বেশ কয়েকবার মামিকে জিজ্ঞেস করলো, বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে? মামি শুধু কথা এড়িয়ে যাচ্ছে। বাড়িটা খুব সুন্দর করে সাজানো শেষ। পুরো বিয়ে বাড়ির মতো করে বাড়ি সাজানো হলো। মহুয়া মোবাইলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। একদিনও আহনাফ কল বা মেসেজ দেয়নি। এই 15 দিন 15 বছরের মতো ছিল। মিম এসে মহুয়ার পাশে বসে বলে উঠল। আপু হাতটা দাও। মহুয়া হাতের বইটা রেখে মিমের দিকে তাকালো। দাও না। আমাকে না জানি কি হচ্ছে বাড়িতে মিম? তেমন কিছু না, আগামীকাল ভাই ভাবি আসবে। ভাবি বলল বাড়িটা বিয়ে বাড়ির মতো সাজাতে। এখন দাও, তোমার হাতে মেহেন্দি দিয়ে দিই। মহুয়া নিষেধ করতে চাইলো, কিন্তু মিমের মুখের দিকে তাকিয়ে নিষেধ করলো না। চঞ্চল মেয়েটা কেমন গম্ভীর হয়ে গেছে। এই প্রথম কাছে এসে আবদার করেছে, কিভাবে নিষেধ করবে। মহুয়া হাত বাড়িয়ে দিল খুব সুন্দর করে। মিম 2 হাত ভর্তি মেহেদি দিয়ে দিল। তোমাকে ভীষণ সুন্দর লাগছে আপু। বিনিময় মহুয়া মুচকি হাসল। মেঘলা রাত 12টায় বাড়িতে আসলো। বাড়ির দিকে তাকিয়ে অনেক অবাক হলো। আজ সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় আব্বুকে দেখেছে কিছু লোক এসেছে, এতটাও গুরুত্ব দেয়নি। এখন বাড়ি এভাবে এত সুন্দর করে সাজানো কেন? মেঘলা গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। আশেপাশে চোখ বুলিয়ে বাড়িতে আসলো। বাসায় এসে কাউকে কিছু জিজ্ঞেস না করে নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে আরো অবাক হলো। বিছানায় গোলাপ ছড়িয়ে আছে। মেঘলা বিছানার পাশে গিয়ে ফুলগুলো হাতে নিল। ফুলের নিচে খুব সুন্দর একটা চিরকুট খুলেই দেখলো লেখা অপেক্ষা। সকাল সকাল দারোয়ানের কল পেয়ে বাড়ি থেকে বের হয়ে আসলো মেঘলা। এলোমেলো চুলগুলো সামনে এসে পড়ে আছে, চোখগুলো লাল হয়ে আছে
সাজ্জাদের এমন অবস্থা দেখে অবাক হয়ে হলো মেঘলা। দ্রুত ওর সামনে গিয়ে জিজ্ঞেস করলো। কি হয়েছে? সাজ্জাদ কেমন এক দৃষ্টিতে তাকিয়ে বলল মেঘলার শ্যামবর্ণ মুখটার দিকে। কিছু বলার আগে সাজ্জাদ বলে উঠল, মেঘলা আপনি রাজি মেঘলা? এখানে আপনাকে জোর করা হলে আমাকে বলুন, আমি সব কিছু ঠিক করে দেব। কিছু বুঝতে পারছে না সাজ্জাদ কিসের কথা বলছে। মেঘলা, আপনি কিসের কথা বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আপনি সত্যিই বুঝতে পারছেন না? মেঘলা মাথা নেড়ে না বুঝালো। বাসায় আসুন, বসে কথা বলি। আপনি তো বলেছিলেন 3 মাস পরে ডিভোর্স, তাহলে আবার বিয়ে কেন? মানে আমি আপনাকে কখন বলেছি? আর কিসের কথা বলছেন? সাজ্জাদ বাড়ির দিকে তাকিয়ে হাসলো, তারপর মেঘলার দিকে তাকিয়ে আঙুল দিয়ে বাড়ির সাজগোজ দেখিয়ে বলল, মেঘলা তারপরেও আমার বুঝিয়ে বলতে হবে মেঘলা, আপনি একজন সিআইডি হয়ে এতটুকু বোঝেন না? চুপ হয়ে গেল। মনের ভিতর উকি দিয়ে থাকা সব সন্দেহ প্রশ্ন কেমন সত্যি হয়ে যাচ্ছে। সাজ্জাদ দুপা এগিয়ে এসে মেঘলার হাত ধরতে নিলে মেঘলা পিছিয়ে গেল। সাজ্জাদ, বাসায় যান, আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। আমার সুস্থ হওয়ার সব কিছু আপনার হাতে। আপনি আমার হয়ে যান মেঘলা, আমি সুস্থ হয়ে যাব। আমি আপনার বন্ধুর ভাইয়ের বউ, আপনার লজ্জা থাকা উচিত সাজ্জাদ। সাজ্জাদ তার ছেলের সুরে বলে উঠল, এটা বিয়ে নয়, গেম ছিল। আপনাকে আমি কখনো বলেছি গেম ছিল? কখনো বলেছি এই বিয়ে আমি মন থেকে মানি না? কখনো বলেছি অন্যের বইয়ের দিকে নজর দেওয়া পুরুষদের পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আমি মনে করি? বিয়ে যেভাবেই হোক, আমি কারো বউ, নিজের চোখ সংযত করুন। আমার চোখের সামনে দ্বিতীয়বার যেন আপনাকে কখনো না দেখি। সাজ্জাদ আহত দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘলার দিকে। মেঘলা রেগে গেট শব্দ করে বন্ধ করে ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দিল। সাজ্জাদ গেটের বাইরে থেকে তাকিয়ে আছে সাজানো বাড়িটার দিকে। এই প্রথম কাউকে মনে ধরেছিল, ভালো লেগেছিল, আর তাকেই এইভাবে হারাতে হচ্ছে। মেঘলা বাসায় এসে রায়হান সাহেবের সাথে রাগারাগি করে নিজের রুমে চলে গেল। সে বুঝতে পারছে না এখানে লুকোচুরি কেন খেলা হচ্ছে। সব রাগ গিয়ে জমল শ্রাবণের উপর। শুধু একবার সামনে পায়, মেঘলা কি সেটা বুঝিয়ে দিবে। সোফায় বসে ছোঁয়া টিভি দেখছে আর চা খাচ্ছে। নির্জন এসে ছোঁয়ার পাশে বসে পড়ল। ছোঁয়া নাকে হাত দিয়ে বলে উঠল, ছি, দূরে গিয়ে বস না, গা থেকে বিশ্রী গন্ধ আসে। নির্জন রেগে ছোঁয়ার দিকে তাকিয়ে বলে উঠল, এই গন্ধ শোনার জন্য কত মেয়ে পাগল জানিস? তুই জানবি কিভাবে? তুই তো মেয়েই না, মেয়েদের কাতারই পড়িস না। এটাকে গন্ধ নয়, ঘ্রাণ বলে। আর মেয়েরা ছেলেদের এই ঘ্রাণই পাগল। ছোঁয়া হা করে নির্জনের কথাগুলো শুনে হু হা করে হেসে উঠল। ভাই, উল্টাপাল্টা কি খেয়ে এসেছিস বলতো? তোর পাশে বসেই আমার বমি আসতেছে। নির্জন ইচ্ছে করে ছোঁয়ার গা ঘেঁষে বসল। ছোঁয়া দূরে সরে যেতে চাইলে নির্জন ছোঁয়ার হাত ধরে টান দিয়ে নিজের উপরে ফেনে ফেলল। ছোঁয়া চেঁচামেচি শুরু করলো ছেড়ে দিতে। ছোঁয়া চুপ হয়ে গেল, হৃৎপিণ্ড থমকে গেল। কেমন উদাসীন দৃষ্টিতে তাকালো নির্জনের দিকে। নির্জন ছোঁয়ার মুখের উপর ফু দিয়ে চুলগুলো উড়িয়ে দিল। সাথে সাথে চোখ বন্ধ করে নিল ছোঁয়া। নির্জন তা দেখে মুচকি হাসল। ধীরে ধীরে ছোঁয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, বিশ্রী জ্ঞানে মাতাল মাতাল স্মেল আসে না রে সোয়া? ছোঁয়া লজ্জা নির্জনের থেকে দূরে সরে যেতে চাইল। নির্জনের এক হাত ছোঁয়ার কোমরে, অন্য হাত ঘাড়ে। নির্জন ছোঁয়ার দিকে তাকিয়ে বলল, তাকা আমার দিকে। ছোঁয়া লজ্জা মাথা তুলতে পারছে না। একবার তাকা। সোয়ারানি, আপনি তাকাবেন আপনার জাহাপনার দিকে? ছোঁয়া নির্জনের দিকে না তাকিয়ে বলে উঠল, আম্মু। সাথে সাথে নির্জন ওকে ছেড়ে দিল। ছোঁয়া ছাড়া পেয়ে সাথে সাথে দাঁড়িয়ে মুখ ভেঙচি কেটে বলে উঠল, আসছে আমার জাহাপানা হতে ভিতর ডিম। সোয়া, এটা চিটিং। ছোঁয়া সোফা থেকে বালিশ নিয়ে ছুঁড়ে মারল নির্জনের দিকে। মহুয়া রেগে বসে আছে কি আজব। মামিকে জিজ্ঞেস করলো বাড়িতে কি হচ্ছে। মামি হাসতে উত্তর দিল, মিমের বিয়ে। মানে কি? ডিভোর্স হয়নি, একজনের সাথে আবার বিয়ে। আর মিম আজও ভালো হলো না। বিয়ের কথা নাচতে নাচতে কিভাবে রাজি হলো? এত কিছুর পরও এই মেয়ে ভালো হবে না। দুপুরের দিকে পার্লার থেকে 2টা মেয়ে এসে হাজির হলো মহুয়ার রুমে। মহুয়া প্রকুচকে তাকালো তাদের দিকে। তাদের পেছন পেছন এসে হাজির হলো মিম আর ওর 2 ভাবি।
এরা কারা? ভাবিদের সাথে পরিচয় হয়ে যাও। মহুয়া কথা বললেও ভাবিরাও ভীষণ মিশর। তোমার জন্য আজ অনেক বড় সারপ্রাইজ আছে। মহুয়া একটু হাসলো, যদিও এখন মিমকে দেখলেই রাগ হচ্ছে, তাও জোরপূর্বক হাসলো। মহুয়া দেখো তো সবকিছু পছন্দ হয় কিনা। অবশ্য প্রিয় মানুষের আনা সবকিছু তো পছন্দ, অপছন্দ জিনিসটাও তো পছন্দ হয়ে যায়। মানে? মিম চোখ ঘুরিয়ে ভাবিকে কিছু একটা ইশারা করতে ভাবি চুপ হয়ে গেল। তারাও জোর করে কেউ মহুয়াকে কিছু পড়াতে পারলো না। মহুয়া উল্টো রেগে দরজা বন্ধ করে বসে আছে। কিসের সারপ্রাইজ? উল্টো মনে হচ্ছে মিমের নয়, ও বিয়েটা ওর। সময় গড়িয়ে যায়, রুম থেকে নিচের হইচই শুনতে পায়। তাহলে কি জামাই চলে এসেছে? একবার কি গিয়ে দেখা উচিত? সব কিছু ছেড়ে ধপ করে বিছানায় বসে মোবাইল হাতে নিল। আজকে আহনাফকে একটু বেশি মিস করছে। কিছু সময় পর দরজায় নক হতে মহুয়া বিরক্তি দৃষ্টিতে দরজার দিকে তাকালো। উঠে গিয়ে দরজা খুলে দিতেই ভূত দেখার মতো চমকে তাকিয়ে রইল। মেঘলা খুব সুন্দর করে সেজেছে বিয়ে সাজগোজ নিয়ে। কখনো শখ ছিল না মেঘলার, তারপরও আজ সে মন করে সেজে নিচ্ছে। শ্রাবণ কি মনে করেছে সে মেঘলাকে চমকে দিবে? মোটেও না, আজ মেঘলা ওকে চমকে দিবে। নিশ্চয়ই মেঘলাকে দেখে শ্রাবণ ভাঙা মন নিয়ে বলবে, মেঘলা তুমি অন্য কারোর জন্য এত ভারী ভারী সাজে সেজেছো? নিশ্চয়ই ছ্যাঁকা খাওয়া লোকেদের মতো বড় বড় ডায়লগ দিবে। ভাবতে হাসি পেল মেঘলার। নিচে হইচই শুনে রুম থেকে বাইরে বেরিয়ে হয়ে ছাদে গেল। পেছনে পেছন পার্লারের মেয়েরাও গেল। ওরা নিশ্চয়ই ভাবছে কি অদ্ভুত মেয়ে, নিজের বিয়ের সাজ নিজেই সাজছে, তাহলে আমাদের বসিয়ে রাখছে কেন? মেঘলা পেছনের দিকে তাকিয়ে একটা মেয়ের হাতে মোবাইল দিয়ে পড়ল। পার্লারের লোকেদের ফটোগ্রাফার বানিয়ে দিল। আপু আমাকে দেন, আমার তো ছোট থেকেই ফটোগ্রাফার হওয়ার শখ ছিল। যদিও আপনার বিয়েতে অনেক ফটোগ্রাফার এসেছে, তবে সব নিচে আপনার কাছে কিছুই নেই। হেসে বলল, বিয়েটা শুধু ছেলে আর ছেলে পক্ষের হচ্ছে, তাই সবকিছু ওদের হাতে। এটা কেমন বিয়ে? হেসে বলল, এটাই তো মজার। আপনি দেখছি অনেক খুশি বিয়েতে। আরেকটা মেয়ে বলে উঠল, জামাই তো নয়, যেন নায়ক। মেঘলা ঠোঁট উল্টে পড়ে উঠল, তাই নাকি? কেন আপু, আপনি এখনো নিজের জামাই দেখেননি? না। মহুয়ার সামনে আহনাফকে দেখে খুশি হলেও অভিমানে মুখ ফিরিয়ে নিল। আপনি এখানে? আহনাফ এই এক হাতে কপাল স্লাইড করে বলে উঠল, রেডি হওনি কেন? আজ তো আপনার বিয়ে ছিল, এখানে কেন? আহনাফ হেসে বলে উঠল, বউ সাচ্ছে না তাই বিয়ে ছেড়ে বউয়ের কাছে চলে আসতে হয়েছে। মানে বউ আমার সামনে দাঁড়িয়ে মানে করছে, তাও বড় চিনছে না। মহুয়ার মুখ আপনা আপনি হয়ে গেল। আহনাফ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আহনাফ মহুয়াকে বিছানায় বসিয়ে সব কিছু ওর সামনে রেখে বলল, 5 মিনিটে রেডি হও। মহুয়া রেগে আহনাফের দিকে তাকিয়ে বলল, আমি কিছু পরবো না। কেন? আপনারা সবাই আমাকে বোকা বানালেন। আমরা তো শুধু সারপ্রাইজ। থামুন প্লিজ। আপনার সারপ্রাইজ কারোর কাছে বিষের থেকেও বিষাক্ত ছিল। কতটা কষ্ট পেয়েছি জানেন? আহনাফ মহুয়ার সামনে বসে ওর গালে হাত রাখতে মহুয়া ফুপিয়ে কেঁদে উঠল। সরি মেহু। মহুয়া আহনাফের হাত সরিয়ে অন্যদিকে তাকিয়ে কাঁদছে। যত শাস্তি দেওয়ার বাড়িতে গিয়ে দাও, তাও রেডি হয়ে নাও, সবাই বসে আছে তোমার অপেক্ষা। মহুয়া সবার কথা ভেবে রেডি হতে শাড়ি হাতে নিল। মহুয়া রেডি হয়ে প্রথম আহনাফের সামনে আসলো। সাথে সাথে আহনাফ কথা বলতে ভুলে গেল। বুক পকেট থেকে হাত দিয়ে কিছু খুঁজল। তোমার এই চোখ দুটো দেখে আমি সব ভুলে গেছি। আর তোমার জন্য বেলি ফুলের মালা কিনেছিলাম, নিয়ে আসতে ভুলে গেছি। আর তুমি এতই সুন্দরী, কি বলবো, হায় আল্লাহ। ছাড়ো এইসব। আমি পরের লাইন ভুলে গেছি। মহুয়া লজ্জায় মাথা নিচু করে নিল। নির্জন সেই ভাবসাব নিয়ে মেয়েদের সাথে ফ্লার্ট করতে গেলে ছোঁয়া মাঝে গিয়ে গন্ডগোল করে দিচ্ছে। তোর সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নেই, শুধু তোর মতো ফ্ল্যাটবাজের হাত থেকে মেয়েদের রক্ষা করছে। নির্জন পার্স থেকে একটা ফুল এনে ছোঁয়ার কানে গুজে দিয়ে বলে উঠল, এখন তোকে রক্ষা করবে কে? গাল ফুলিয়ে বসে আছে লম্বা ঘোমটা দিয়ে মেঘলা। দ্বিতীয় বাসর? দ্বিতীয় কিভাবে হয়? প্রথম বাসর তো হয়নি, শুধু বিয়ে হয়েছিল, যেখানে জামাইও হাতটাও ধরেনি। সেটাকে বাসর বললে বাসর শব্দটাকে অপমান করা হবে না? মেঘলা মনে মনে এইসব ভাবছে আর শ্রাবণের অপেক্ষা করছে।
কিছু সময় যেতে খট করে রুমের দরজা খুলে কেউ প্রবেশ করলো। মেঘলা ঘোমটা টেনে সোজা সুন্দর হয়ে বসল। শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে রেগে গেল। রাগে শেরওয়ানির বোতাম একটা একটা করে খুলে বেলকনিতে চলে গেল। কিছু সময় বেলকনিতে কাটিয়ে রুমে উকি দিল। মেঘলা আগের মতোই বসে আছে। শ্রাবণ রুমে এসে কণ্ঠ একটু মোটা করে বলে উঠল, ঘোমটা উঠান। মেঘলা নিজের মেহেদি দেওয়া হাতটা বের করে ঘোমটা শক্ত করে ধরে বলে উঠল, আমি শুনেছি বর নিজে ভালোবেসে যতক্ষণ ঘোমটা না তুলে বউ ঘোমটা তুলতে নেই, এতে অমঙ্গল হয়। মেঘলার এমন স্বাভাবিক কণ্ঠ আর ভালোবাসার কথা শুনে শ্রাবণের রাগ সপ্তম আকাশে। নিজের বউ আজ অন্যের জন্য এভাবে সেজেগুজে বসে আছে, আবার কি সুন্দর করে ভালোবেসে ঘোমটা তুলতে বলছে। রাগে দুঃখে শ্রাবণ কিছু সময় ঘোমটা দেওয়া মেঘলার দিকে তাকিয়ে রইল। এভাবে বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেল। কি পাষাণ বর আপনি। শ্রাবণ নিজেকে শান্ত করার চেষ্টা করলো। হাত বাড়িয়ে ঘোমটায় হাত দিতে মেঘলা ইচ্ছে করে নিজের হাত শ্রাবণের হাতে স্পর্শ করলো। শ্রাবণ থমথমে মুখে একবার তাকিয়ে হাত সরিয়ে বলে উঠল, নিজে ঘোমটা তুলে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ুন। মেঘলার মন খারাপ হলো। যেখানে নিজের রাগ দেখানোর কথা সেখানে এই লোক কেন দেখাচ্ছে। মেঘলা ঘোমটা না তুলে বসে পড়ল। আপনাকে সব সময় এক কথা বারবার বলতে কেন হয় মেঘলা? মেঘলা সাথে সাথে ঘোমটা তুলে অবাক হওয়ার মতো মুখ করে বলে উঠল, আরে আপনি? শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেন, অন্য কাউকে আশা করেছিলেন? অবশ্যই। আজ আমার বিয়ে হয়েছে, বরকে আশা করেছি। আপনি এখানে কেন? আমার বর রাগ করবে। এখানে কেন এসেছেন? বের হন। শ্রাবণ রেগে বলে উঠল, মেঘলা, আপনার সাথে আমার ডিভোর্স হয়নি, এখনো আপনি অন্য কাউকে বিয়ে করে সংসার করার স্বপ্ন দেখছেন? আপনি তো আজকাল বস্তির মেয়েদের মতো আচরণ করছেন। আমি আপনার থেকে এমনটা আশা করিনি। তাহলে কি আশা করেছিলেন? শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে বলে উঠল, আপনি বিবাহিত হয়ে অন্য কাউকে বিয়ে করতে এভাবে সাজগোজ করছেন, এতদিনে কি আমি আপনার মনে একটুও জায়গা পাইনি? মেঘলা মুচকি হেসে বলে উঠল, আপনিও তো বিবাহিত পুরুষ হয়ে বিয়ে করতে ঢ্যাং ঢ্যাং করে নাচছিলেন। নিজের বউকে বিয়ে করতে নেচেছি, অন্য কাউকে নয়। আমিও নিজের জামাইকে বিয়ে করব বলে সেজেছি, অন্য কাউকে দেখাতে নয়। শ্রাবণ ভ্রুকুচকে তাকাতেই মেঘলা কোমরে হাত গুজে বলে উঠল, রাগ আমি দেখানোর কথা, অথচ আপনি দেখাচ্ছেন। এভাবে লুকিয়ে বিয়ে করার কোনো মানে খুঁজে পাচ্ছি না। সবাই তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। মেঘলা রেগে বলে উঠল, এটা কেমন সারপ্রাইজ? আপনার বাড়িতে বিয়ে, আমার বাড়িতেও সাজগোজ চলছে একই দিনে। সবকিছু, ডিভোর্সও হয়নি। এত কিছুর পরেও কি আমি বোঝার বাকি আছে? শ্রাবণ মাথা চুলকে বলে উঠল, তার মানে তুমি জানতে? তোমাকে সারপ্রাইজ দিতে গিয়ে এই সাজগোজ দেখে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। মেঘলা হেসে উঠল। শ্রাবণ মেঘলার কাছে আসতে নিলে মেঘলা থামিয়ে দিল, দূরে থাকেন। এখনো? মেঘলা কিছু না বলে বিছানার উপরে গিয়ে সুন্দর করে ঘোমটা দিয়ে বসল। শ্রাবণ ভ্রুকুচকে তাকিয়ে আছে। এবার ঘোমটা তুলেন। শ্রাবণ হেসে উঠল। বিছানায় বসে ঘোমটা তুলে মেঘলার দিকে তাকিয়ে বলে উঠল, মাশাআল্লাহ। মেঘলা লজ্জায় মুখ নিচু করে রেখেছে। মহুয়া গাল ফুলিয়ে বসে আছে। আহনাফ ঘুরে ঘুরে একটু পর পর মহুয়াকে দেখছে। সরি। মহুয়া চোখ বড় বড় করে রেগে তাকালো। এই জন্যই আমার বড় বড় চোখ মেয়েদের পছন্দ না। চোখে কাজল দিয়ে এভাবে তাকালে ডাইনি পিশাচিনীদের মতো লাগে। মহুয়া আরো রেগে গেল। আহনাফ মহুয়াকে রাগানোর জন্যই বলে উঠল, দ্বিতীয় বাসরও মনে হচ্ছে সিঙ্গেল ঘুমাতে হবে। মহুয়া চুপচাপ উঠে যেতে নিলে আহনাফ পেছন থেকে ডেকে উঠল, বউ সরি, আমি তো সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। মহুয়া রেগে বলে উঠল, এটা কেমন সারপ্রাইজ আনা ভাইয়া? ভাইয়া, আমি তোমার ভাই হই। কি কপাল, বিয়ের রাতেও বউয়ের মুখে ভাইয়া ডাক শুনতে হয়। ভাইয়া মানে সাইয়া, আর সাইয়া মানে ভাইয়া। বাহ, কি লজিক। কানে ধরেন। এদিকে আসো। আমি কেন আসবো? তুমি তো বললে কানে ধরতে, দূরে থাকলে ধরবো কিভাবে? আমি আপনার কানের কথা বলছি। আহনাফ ছোট বাচ্চাদের মতো কানে ধরল। আহনাফের দিকে তাকিয়ে সব রাগ নিমিশে উড়ে গেল মহুয়ার। মহুয়াকে হাসতে দেখে আহনাফ হাত ছেড়ে বাঁচল। আহনাফ ফ্রেশ হয়ে এসে বলল। মহুয়া ফ্রেশ হওয়ার জন্য উঠতেই আহনাফ ওর হাত ধরে বলে উঠল, চলো। কোথায়? তোমাকে বিক্রি করে দিব। মহুয়া থমথমে মুখে আহনাফের দিকে তাকালো। ভেতরটা হঠাৎ কেমন করে উঠল চোখের সামনে ভেসে উঠল পলাশের মুখ। সেই পূর্ণ স্মৃতি চোখে জল এসে ভিড় করল। চলো। মহুয়া নিজেকে সামলে আহনাফের দিকে তাকালো।
আহনাফ মহুয়ার হাত ধরে রুমের বাইরে নিয়ে গেল। মধ্যরাত হাওয়ায় বাড়ির সবাইকে। ড্রয়িং রুম জুড়ে মেহমানের ছড়াছড়ি, কেউ সোফায় ঘুমিয়ে আছে। আহনাফ মহুয়াকে নিয়ে সাবধানে পা ফেলে বের হয়ে গেল। রাস্তার মাঝে গিয়ে দুইজন হাত ধরে হাঁটতে শুরু করলো। বাড়ি থেকে অনেক দূরে এসে আহনাফ মহুয়ার কানে ফুল গুজিয়ে দিল। মহুয়ার সামনে হাঁটু গেড়ে বসলো। মহুয়া তাকালো আহনাফের দিকে। আহনাফ পকেট থেকে এক জোড়া পায়েল বের করে মহুয়ার পা নিজের পায়ের উপরে রাখলো যত্ন করে। মহুয়ার পায়ে পায়েল পরিয়ে মুগ্ধ চোখে মহুয়ার দিকে তাকালো। মহুয়ার চোখ জলে ভরে উঠল। পা সরিয়ে আহনাফের সামনে নিজেও রাস্তায় বসলো। আহনাফের দিকে তাকিয়ে বলল, আমার দেখা সেরা সুন্দর পুরুষ আমার সামনে বসা। আহনাফ মহুয়ার কথা শুনে হেসে বলে উঠল, আজ এই রাতের চাঁদও হিংসে করবে আমার সামনের চাঁদটাকে দেখে। তাদের শরীরে কলঙ্ক থাকলেও আমার চাদরের গায়ে কোনো কলঙ্ক নেই বাবা। মহুয়া হাসলো আহনাফের কথা শুনে। এই পুরুষ কি জানে ওর সেই অন্ধকার অতীত সম্পর্কে? না, সে কিছু জানে না। জানলে আজ এমন কথা বলতো না। চাঁদের থেকেও যে বড় কলঙ্ক ওর জীবনে লেগে গেছে। আহনাফ, আমি আপনাকে আজ কিছু বলতে চাই। আহনাফ মহুয়ার দিকে তাকিয়ে বলল, বলো। আমার অতীত বলতে চাই। আজ নয়, মহুয়া অন্য একদিন দুঃখ বিলাস করব। কিন্তু মহুয়া আর কিছু বলার আগে আহনাফ মহুয়ার ঠোঁটে হাত রেখে চুপ করিয়ে দিল। আজ সুখের রাতে আমরা সুখ বিলাস করি। মহুয়া হেসে অন্যদিকে তাকালো। মহুয়া কিছু একটা মনে করার মতো আহনাফের দিকে তাকিয়ে বলে উঠল, এই, আপনি আমাকে প্রপোজ করলেন না? তুমি আমার প্রেমিকা নও যে প্রপোজ করতে হবে। মহুয়া মুখ ভার করে বলে উঠল, আমি তো আর প্রেমিকা নই। আহনাফ মহুয়াকে নিজের পাশে বসিয়ে বলে উঠল, আপনি আমার বউ। মহুয়া দূরে সরে গিয়ে বলে উঠল, কাল থেকে আমি আপনার প্রেমিকা। আগে পটাতে হবে, তারপর প্রপোজ, তারপর কাছে আসা। দ্বিতীয় বিয়ে করেও সিঙ্গেল জীবন। মহুয়া হাসছে। আহনাফ মুগ্ধ হয়ে সে হাসি দেখতে লাগলো। এই মেয়েটা শুধু ওর ভাবতে জীবন ভীষণ সুন্দর মনে হচ্ছে। আজ থেকে সে পরিপূর্ণ। ছোঁয়া আশেপাশে তাকে হাত বাড়াতে খপ করে ওর হাত ধরে ফেললো কেউ। ভয় কেঁপে উঠলো বউ। ধীরে ধীরে চোখ তুলে পাশে তাকাতে নির্জনকে দেখে ভয়ে বলে উঠল, হাত ছাড়ো। তুই এখানে এত রাতে দরজার সামনে কি করিস? আমি তো এখান দিয়ে ছাদে যাচ্ছিলাম। নির্জন হেসে বলল, তাই নাকি? তাহলে দরজা নক করতে যাচ্ছিলি কেন? এমনি সরো সামনে থেকে। আজ তাদের দ্বিতীয় বাসর রাত, আপাতত ডিস্টার্ব না করে গিয়ে ঘুমা। ছোঁয়া মুখে ভেঙচি কেটে বলে উঠল, আসছে আমার সাধু। ছোঁয়া হেলতে দুলতে ছাদে চলে গেল। ছোঁয়ার পিছু পিছু নির্জনও ছাদে গেল। চুপচাপ পাশাপাশি বসে রইল দুজন। রাত প্রায় শেষ। আজান দিবে। ছোঁয়া ছাদ থেকে নেমে যেতে নিলে পেছন থেকে নির্জন বলে উঠল, সোহা আমাকে বিয়ে করবে? ছোঁয়ার পা থেমে গেল। অবিশ্বাস্য চোখে নির্জনের দিকে তাকালো ছোঁয়া। কি বললে? আমাকে বিয়ে করবে? আমি ফাজলামোর মোড়ে নেই নির্জন। আমি মোটো ফাজলামো করছি না, সিরিয়াস। ছোঁয়া কি বলবে, কথা বলার ভাষা হারিয়ে ফেলল। এভাবে তাকিয়ে থাকার মতো কি বললাম? নিজেকে জিজ্ঞেস করো। ছোঁয়া চলে যেতে নিলে নির্জন পেছন থেকে আকাশের দিকে তাকালো। সে জানে ছোঁয়া ওকে পছন্দ করে না। সে আজও ব্যর্থ হলো ভালোবাসা বুঝতে। কেন সে ছোঁয়ার সামনে নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে না? পাশে কারো উপস্থিতি বুঝতে পেরে তাকিয়ে দেখলো ছোঁয়া দাঁড়িয়ে আছে। ছোঁয়া রেগে নির্জনের দিকে তাকিয়ে বলে উঠল, ডায়েরিতে তো ভালোই সব লেখা যায়, সামনে আসলে মুখ বন্ধ। অবাক হয়ে বলল, ডায়েরি তুই কোথায় পেয়েছিস? কোথায় পেয়েছিস সেটা বড় কথা নয়। সেই ছোট থেকে ভালোবাসিস, কিন্তু এখনো বলার মতো সাহস হয়নি। তোকে কি পুলিশ হতে বলেছে? গাধার সাথে ঘাস কাট গিয়ে। তোর মতো পেতনিকে ভালোবাসে কে? সর যা। আমি পেতনি? তাহলে তুই কি? তুই তো পেতনির জামাই। যাক, নিজের মুখে স্বীকার করলে তুই পেতনি। ছোঁয়া রেগে তাকে অন্যদিকে ফিরে গেল। নির্জন হেসে আবার বলল, সোহা আমাকে বিয়ে করবি? ছোঁয়া কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর মতো গাধা আমি জীবনেও দেখিনি। এমন গাধার মতো বিয়ের প্রস্তাব দেয় কে? নির্জন ঠাস করে নিচে পড়ে গেল। ছোঁয়া চোখ বড় বড় করে তাকিয়ে কিছু বলার আগে নির্জন বলে উঠল, ঠিক এভাবে আজ থেকে 15 বছর আগে আপনার প্রেমে পড়েছিলাম সোহারানী। সোহারানী, আপনি কি আমার রাজ্যের রানী হবেন?
আমার কিউট কিউট বাচ্চার আম্মু হবেন, আমার জলদি বাড়িতে আসার কারণ হবেন, আমার অর্ধাঙ্গিনী হবেন। গল্পটি আপনাদের কেমন লেগেছে? আর আগামীকালই আসছে নতুন গল্প। গল্পটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং সেই গল্পটিও আশিক ভাইয়া এবং সোনালী আপুর ভয়েসে। সবাই ভালো থাকবেন আর পুতুল ডায়েরির সঙ্গেই থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।